আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আইনের আপডেট নিয়ে। কি বলছে নতুন আইন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, হিট অ্যান্ড রানের কেসের ক্ষেত্রে? নতুন আইনের ক্ষেত্রে যে ধারাটা প্রযোজ্য হচ্ছে আপনাদের হিট অ্যান্ড রানের কেসের ক্ষেত্রে, সেটি হচ্ছে 106 ক্লজ 2, মানে ক্লজ 2 দ্বিতীয় ক্লজ, মানে 106 ক্লজ 2 বিএনএস, মানে ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আগে ছিল আইপিসি। তো এখানে কিন্তু একটা বিশাল ডিসপুট হয়ে গেছে। বিশাল ডিসপুট কেন হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে আমি যেরকম সবার কাছে অ্যাপিল করি, আবার অ্যাপিল করছি আপনাদের কাছে, ভিডিওটি পুরো দেখবেন। পুরো না দেখলে কিন্তু আপনাদের কাজে আসবে না। পুরো দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন এই ভিডিওটা করছি আর কেন আইনে নতুনভাবে কি আপডেট হয়েছে, কি নতুন অ্যামেন্ডমেন্ট হলো, যে কেন আমি বলছি যে এই আইনটি, এই যে হিট অ্যান্ড রান কেসের যে আইনটি হয়েছে সেটা বিশাল বড় ডিসপুট হয়ে আছে, যার জন্য কিন্তু আন্দোলনও করছে অনেকগুলো ট্রাক ড্রাইভাররা, বিভিন্ন বেসরকারি যারা ট্রাক ড্রাইভার আছে, যারা প্রতিনিয়ত সারাদিন রাত্রি রাস্তায় চলছে, তারা কিন্তু আন্দোলনও করেছিল এবং কেন্দ্র সরকার থেকে তাদেরকে কিন্তু একটা ভরসা দিয়েছে, যখন এটা ইমপ্লিমেন্ট হবে আইনটা, তখন কিন্তু এই সংশোধনগুলো করে দেওয়া হবে। তো কি বলেছে 106 বিএনএসে? বলেছে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করে সে যদি পালিয়ে যায়, হিট অ্যান্ড রান কথাটার মানে বুঝুন, হিট এবং রান, পালিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার 10 বছরের সাজা হতে পারে। তো 10 বছরের সাজা হলে আমাদের শিডিউলে কি বলেছে, সেকেন্ড শিডিউলে, সিআরপিসি সেকেন্ড শিডিউল, মানে একটা শিডিউল আছে আমাদের, যে শিডিউলে বলা হয়েছে যে এত বছর থেকে এত বছর অবধি যদি সাজা হয় তাহলে এই ম্যাজিস্ট্রেট, এত বছর থেকে এত বছর অবধি যদি সাজা হয় তাহলে অমুক ম্যাজিস্ট্রেট, মানে একটা ক্লাসিফিকেশন করা আছে যে পানিশমেন্টের উপরে। তো 10 বছরের যখন সাজা বলা হচ্ছে, তখন এটা ট্রায়াবেল হবে, মানে মামলাটা চলবে হচ্ছে সেশন জাজ র্যাঙ্কিং কোর্টে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি, যখন রাস্তা দিয়ে কেউ চলছে, তো সামনে দিয়ে কেউ ঝাঁপও দিতে পারে গাড়ির মধ্যে, বা ধরুন রাস্তার মধ্যে গর্ত আছে, সে গর্ত বাঁচাতে গিয়ে আপনি টার্ন নিলেন, পাশ থেকে কোনো গাড়ি আসলো, তার সঙ্গে ঠুকে গেল এবং যে গাড়ির সঙ্গে ধাক্কা লাগলো সে গাড়ি থেকেও মারা গেল। এটা কিন্তু আপনি ইচ্ছাকৃত করলেন না, ইচ্ছাকৃত করলেন না, অথচ 10 বছরের সাজার আপনার সেকশন আপনার উপরে পড়ে গেল। কি করতে হবে আপনাকে? গভর্নমেন্টকে জানাতে হবে এই ব্যাপারটা। সবাই মিলে একসঙ্গে আওয়াজ তুলুন, যাতে গভর্নমেন্ট এই ব্যাপারে সংশোধন ভালোভাবে করে। আইনে যেটা বলা হয়েছে যে হিট অ্যান্ড রান কেসে যখনই কেউ অভিযুক্ত হবে তাকে 10 বছরের সাজা হবে। এবার ধরুন একজন সরকারি কর্মচারী অনেকেই আছেন যারা বাইক চালাচ্ছে বা 4 চাকা চালাচ্ছে, রাস্তাতে চালাচ্ছে, এবং কিছু ছেলে ছোকরা আছে যারা কিন্তু বেপরোয়াভাবে বাইক চালায়। তাদের সঙ্গে যদি আঘাত লাগে, দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে যদি কোনো রকম মৃত্যু সংঘটিত হয়, বাইক সাবারির বা 4 চাকা সাবারি যারা বেপরোয়া চালাচ্ছিল, সেক্ষেত্রে সেই সরকারি অফিসার বা যে সরকারি কর্মচারী আছে, তাকে কিন্তু পুলিশ ছাড়বে না। এমনিতেই আমাদের রাজ্যে পুলিশের তো ফ্রি অফ হ্যান্ড দেওয়া আছে, যাকে তাকে অ্যারেস্ট করতেই পারে। এখানে তো আরও ফ্রি অফ হ্যান্ড পেয়ে যাবে, যাকে তাকে তুলে নেবে। এবার একজন সরকারি কর্মচারী যখন অ্যারেস্ট হয়ে যাচ্ছে, অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তো তাকে বেল দিতে পারবে না। আগে যেটা ছিল যে না, হ্যাঁ, থানার থেকেও ছেড়ে দিতে পারতো, বা পরের দিন কোর্টে আসলে সেটা বেল হয়ে যেত 24 ঘন্টার মধ্যে। কিন্তু যখন একজন সরকারি কর্মচারীকে পুলিশ অ্যারেস্ট করলো এই এই কেসে, এই ধারা কেসে 106 ক্লজ 2তে, যখন অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে কিন্তু গাড়িও সিজ করে নিল, কাগজপত্র সিজ করে নিল এবং কোর্টে 24 ঘন্টার মধ্যে চালান করলো। আফটার মেডিকেল, হসপিটালে একটা মেডিকেল হয়, মেডিকেল করার পরে কিন্তু আপনাকে কোর্টে প্রডিউস করলো। কোর্টের ম্যাজিস্ট্রেট বলবে, যে কোর্টে আপনাকে প্রথমেই নিয়ে যাবে, সেটা আইদার হবে এসিজিএম অথবা সিজিএম, ক্রিমিনাল কোর্ট যেহেতু। তো সেই কোর্টের কিন্তু 10 বছরের সাজা অবধি অথরিটি থাকে বেল দেওয়ার, কিন্তু সে দেবে না, সে রিস্ক নেবে না। সে বলবে এটা তো আমার ম্যাটার না, এটা উপরের কোর্টের ম্যাটার, রিজেক্ট করে তাকে পাঠিয়ে দেবে জেলে। এবার জেলে পাঠানোর পরে, বা জুডিশিয়াল কাস্টাডি বলতে পারেন, জেলে পাঠানোর পরে সেই সরকারি ব্যক্তি কি করতে পারে? করণীয় একটাই, সেশন কোর্টে বেলের অ্যাপ্লিকেশন 439 ফাইল করলে পরেই তো সঙ্গে সঙ্গে বেল পাওয়া যায় না, একটা ডেট পড়ে। অ্যাপ্লিকেশন করলেন আপনি, কোনো কোনো কোর্টে দেখা যায় একদিনে ডেট পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে 1 সপ্তাহ। এবার যখন একটা ব্যক্তি 48 ঘন্টার বেশি ক্যাপটিভ থাকছে, মানে অ্যারেস্টেড থাকছে বা জুডিশিয়াল কাস্টডিতে থাকছে, তার কিন্তু চাকরি আর থাকছে না। তাকে কিন্তু তার অথরিটি, যে তার যে এমপ্লয়ার, তাকে কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনি বিতে 3 বছর পরে আপনার কেস থেকে আপনি খালাস পেলেন,
কিন্তু এই যে হ্যাকেলিংটা হলো, এই যে আপনাকে এই বিপদের সম্মুখীন হতে হলো, এই যে আপনার এতগুলো টাকা পয়সা খরচা হলো, কে দেবে? দায় কে? আপনি তো দোষী ছিলেন না। তো আইনে ভুল আছে। এই ভুল আছে জন্যই কিন্তু আমি বলছি যে বড় মিস্টেক এটা। এই যে আইন প্রণয়নটা বিশাল মিস্টেক। এবার ব্যাপার হচ্ছে আপনাকে কি করণীয়। যদি এই আইন বলবৎ হয়ে যায়, যদি আন্দোলন হওয়ার পরে যদি সংশোধন হয়, তাহলে তো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। যেটার সঙ্গে আমি আরেকটা একটু বলে নিই, যে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ধারা আরও এক্সট্রা দেওয়া আছে। যে আপনি যদি পালিয়ে না যান, আপনি যদি সেই আহত ব্যক্তিকে নিয়ে থানায়, থানায় তো যাবেন না, আপনি হসপিটালে যাবেন। কিছু জায়গায় আপনাকে ইনফরমেশন দিতে হবে, হয় আপনাকে পুলিশ থানায় মানে পুলিশ স্টেশনে আপনাকে ইনফর্ম করতে হবে, অথবা হসপিটালে করতে হবে। তাহলে আপনার সাজাটা 10 বছর না নিচে হবে। এটা বিচার্য বিষয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকালকার পাবলিক তো মারমুখী। কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোন কার দোষ কার গুণ কিচ্ছু দেখে না। অ্যাক্সিডেন্ট হলো, আপনি ধরুন 4 চাকা চালাচ্ছেন, আপনি ধাক্কা মেরেছেন, বা আপনার গাড়িতে এসে ধাক্কা মেরেছে 2 চাকা, দোষ আপনার 4 চাকা যেহেতু আপনি চালাচ্ছেন। আর পাবলিকের মানে মানসিকতা কিন্তু এরকম, যে না ও ধনী ব্যক্তি মানে যে 4 চাকা চালাচ্ছে সেই কিন্তু দোষী। পাবলিক মারমুখী হয়ে তার গাড়ি ভাঙবে, তাকে পিটাবে, পারলে জানেও মেরে দেয়, অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে কি করবে ড্রাইভার? যে গাড়ি চালাচ্ছিল সে কি করবে? সে তো পালিয়েই যাবে। কিন্তু পালিয়ে গেলে তো সেই 10 বছরের সাজার আন্ডারে চলে আসছে। এক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে, আদার সাইড এফআইআর করার আগেই আপনাকে একটা এফআইআর করতে হবে থানাতে। এরকমভাবে এফআইআর করতে হবে যে দোষ ওর, ও ইচ্ছাকৃতভাবে বেপরোয়া চালিয়ে আমার গাড়ি পিছন দিকে এসে মারে, বা সামনের দিকে যেখানেই মারে, ঠিক আছে? একটা ইনফরমেশন কিন্তু আপনাকে থানাতে দিতে হবে। তাহলে কিন্তু এইটাই ভবিষ্যতে আপনার ডিফেন্স হবে বেলের ক্ষেত্রেও। আপনি যদি 438ও করেন পালিয়ে গিয়ে, বা যেভাবে হোক, আমি বলছি না পালিয়ে যাবেন, পালিয়ে যাওয়াটা কিন্তু, আপনার যখন দোষ নেই তখন সরে যাওয়াই ভালো। কিন্তু আইন একদমই ঠিক হয়নি, এই আইনটি একদমই খুবইভাবে কঠোর হয়ে গেছে। কারণ আমার মনে হয় যে রাস্তায় যে গর্ত আছে, সেই গর্তের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে দায়ী কে? সেই অথরিটি যে রাস্তা বানাচ্ছে, রাস্তার মধ্যে বন্যপ্রাণী চলে আসছে, তার জন্য দায়ী কে? ফরেস্ট ডিপার্টমেন্ট। তাকে তো কোনো রকম সেকশনে অ্যাড করা হচ্ছে না। বা সে নেতা, যে নেতার দায়িত্বে এই অঞ্চলটা রয়েছে, যার এই তত্ত্বাবধানের দায়িত্ব এই অঞ্চলটার, তাকে তো কেউ দায়ী করছে না। দায়ী তাহলে সেই ড্রাইভার কেন হবে? সে তো রোড ট্যাক্স দিচ্ছে, তাহলে রাস্তা ভালো কেন থাকছে না? তো এইসব বিষয় নিয়ে কিন্তু একটা আমার মতে জনমানুষের উচিত যে একটা আন্দোলনের মতন করার, বা একটা মুভমেন্ট করা, যেরকম ট্রাক ড্রাইভাররা করেছে। এবং আমি এই নতুন লতে যেটা বলা হয়েছে, ডাক্তারদের একটা নেগলিজেন্সির কেসের ক্ষেত্রেও কিন্তু সাজা বাড়ানো হয়েছে 10 বছর। সেক্ষেত্রেও কিন্তু মানে হোমিসাইডের সেকশন চলে আসছে। তারা কিন্তু আন্দোলন করেছিল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, যখন আইন আসবে তখন কিন্তু সংশোধনে আসবে। ট্রাক ড্রাইভাররাও আন্দোলন করেছে। তা আপনারা কিসের জন্য বসে আছেন? আপনারাও করুন আন্দোলন। ঠিক আছে, আমার এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে না ভবিষ্যতে আপনাদের সাহায্য করবে, নিশ্চয়ই এটাকে শেয়ার করুন আপনাদের সোশ্যাল মিডিয়ায়, লাইক করুন ভিডিওটিকে, এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান।